ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। তেল, গ্যাস, বিদ্যুতের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাম তো গ্রামই, বরং স্বয়ং রাজধানীতেও বিদ্যুতের অবস্থা ভয়াবহ। তো আমি সরকারকে বলবো, একটা সরকার যদি টিকিয়ে রাখতে হয় তাহলে তার প্রধানতম যে তিনটা জিনিস, দ্রব্যমূল্য এবং তেল, গ্যাস, বিদ্যুতের যে দাম নিয়ন্ত্রণে রাখতে হবে এবং এটাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে, আসলে সেটা কিন্তু ইতিমধ্যে সরকার ব্যর্থ হয়েছে। গ্রামে তো টোটালি কারেন্ট থাকে না বললেই চলে, মাঝে মধ্যে আসে। আর ঢাকা শহরের মতো যা ইম্পর্টেন্ট জায়গায় সেখানেও বিদ্যুতের একই অবস্থা। তো আসলে যারা সরকারে আছেন, সরকারে থাকলে মনে হয় যে কারেন্ট গেলে গরম লাগে না, বিদ্যুতের প্রয়োজন হয় না। কিন্তু যারা সরকারে নাই, তারা আমরা বুঝতেছি যে বিদ্যুতের কি ভয়াবহ অবস্থা। বিদ্যুৎ এমন একটা জিনিস যে প্রত্যেকটা জায়গায় আপনাকে বিদ্যুৎ লাগবে। আপনি দোকান বলেন, মিল বলেন, কারখানা বলেন, সব জায়গায় বিদ্যুতের প্রয়োজন। অথচ আমাদের বিদ্যুতের যথাযথ আমাদের আঞ্জাম নেই। অথচ আমাদের মন্ত্রীরা বলছেন যে কোথাও বিদ্যুতের কোনো সমস্যা নেই। আসলে ওনারা তো বিদ্যুতের সমস্যাটা বুঝবেন কিভাবে? ওনারা 24 ঘন্টাই আহ বিদ্যুতের আওতার ভিতরেই থাকেন, যার কারণে ওনারা বিষয়টা বুঝতে পারতেছেন না। তবে আমি সরকারকে বলবো যে একটা সরকার টিকিয়ে রাখতে গেলে এই বিদ্যুৎকে যদি আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তেল, গ্যাস, বিদ্যুৎকে যদি আপনি নিয়ন্ত্রণের ভিতরে এবং দ্রব্যমূল্য না রাখতে পারেন, আপনার সরকার টিকায় রাখা কিন্তু কঠিন হবে। যে কোনো সরকারের জন্য টিকায় রাখা প্রচন্ড কঠিন হবে। এবং এটা মনে করলে চলবে না যে আমরা গণতান্ত্রিক একটা ব্যবস্থায় ফিরে আসছি, আমরা কথা বলার স্বাধীনতা দিচ্ছি, মানুষ একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আসছে। আমাদের সরকার প্রধান যিনি আছেন যথেষ্ট নমনীয়, মানুষের সাথে খুব ভালোভাবে কথা বলেন, মানুষের সাথে মেশেন, অন্য অন্য দলগুলোর প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, সবই ঠিক আছে। কিন্তু একটা সরকার টিকিয়ে রাখতে গেলে একটা পাখির যেমন দুইটা ডানা, একটা ডানা যদি ভেঙে যায় তাহলে ওই পাখি উঠতে পারে না, ঠিক তদ্রূপ গণতন্ত্র এবং দ্রব্যমূল্য, তেল, গ্যাস, বিদ্যুৎ, এটা দুইটা ডানার মতো। দুই দিকে যদি আপনি ব্যালেন্স না করতে পারেন, আপনার সরকারকে টিকিয়ে রাখা কিন্তু খুবই কঠিন হবে। তো যাই হোক, এই একটা বিষয় সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, না হলে এটা কিন্তু একটা রাজনৈতিক আন্দোলনের দিকে মন নিচ্ছে অলরেডি। যাই হোক, আর একটা বিষয় হলো যে আমাদের সন্ত্রাসী হামলা বিভিন্ন জায়গায় বিরোধী মতের উপরে, দলের উপরে বিভিন্নভাবে কিন্তু সরকারি দেখা যাচ্ছে যে দলীয় লোকজনের হামলা হচ্ছে, এর কিন্তু বিচার পাওয়া যাচ্ছে না। যেমন আপনারা দেখবেন কিছুদিন আগে যে এনসিপির একটা প্রোগ্রামে আলিফ নামে যে ছেলেটাকে চোখটা নষ্ট করে দেয়া হলো, সেই চোখ যারা নষ্ট করেছে তাদেরকে কিন্তু এখন আমি যতদূর জানি গ্রেফতার করা হয়নি। তো আমি সরকার মহোদয়ের প্রতি আহ্বান জানাবো, এটা কেন? 24-এর গণ অভ্যুত্থান, 24-এর গণ আন্দোলন, এটা তো শুধুমাত্র এক দলের জন্য হয় নাই। এই যে 1400 মানুষ জীবন দিল, 30,000 মানুষ আহত হলো, এটা তো শুধু নির্দিষ্ট কোনো দলের জন্য হয় নাই। তাহলে কোনো একটি দল সুরক্ষার আওতায় থাকবে আইনি, অন্য দলগুলো থাকবে না, এটা তো হতে পারে না। আমাদের শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই, ওনার হত্যার বিচার আমরা এখনো পাইনি। আপনারা দেখেছেন বাগেরহাটে নওশাদ ইসলাম নামে একটা ছেলে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের, তাকে গুরুতর আহত করা হয়েছে। তার যারা হামলাকারী তাদেরকেও কিন্তু এখনো গ্রেফতার করা হয়নি। তো আমি সরকার মহোদয়ের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যদি ভিন্ন দল মত
তাদেরকে যদি আপনারা আইনি সুরক্ষা না দিতে পারেন, তাহলে এটা 24-এর গণ অভ্যুত্থানের সাথে গাদ্দারি করা হবে, এবং 24-এর গণ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি আছে তারা কিন্তু কখনোই এটা মেনে নিবে না। এই জন্য আমরা যেহেতু 24 পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই, তবে আমি উদাত্ত আহ্বান জানাবো, যে দলেরই হোক, যে মতেরই হোক, আপনারা তাদেরকে আইনি সুরক্ষা দেন এবং যারা দুর্বৃত্তকারী আছে তাদেরকে আইনের আওতায় আনেন। নতুবা জনগণ কিন্তু যে বিপ্লব করতে শিখে গেছে, আন্দোলন করতে শিখে গেছে, আবার আন্দোলনে নামবে, জনগণ আবার দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। তাতে করে সরকার এবং সাধারণ জনগণ কারো জন্যই কিন্তু কল্যাণ বয়ে আনবে না। এজন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়গুলোর প্রতি দ্রুত নজর দিন, লক্ষ্য করুন, অথবা আপনারা আপনারা কেন পারছেন না জনগণের সামনে সেটা উপস্থাপন করুন। ধন্যবাদ।